কুলতলি থানা তথা বারুইপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা। আজ এবং কাল ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে, এই আশঙ্কা আছে। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যারা মৎস্যজীবী আছেন তারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না। যারা খেয়া পারাপার করছেন যাত্রীদের দিয়ে, তাদেরকেও বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদের আশঙ্কা থেকে দূরে থাকবেন। আপনারা যাত্রী নিয়ে কোনো অবস্থাতেই খেয়া পারাপার করবেন না। সকলের উদ্দেশ্যে কুলতলি থানার পক্ষ থেকে আমরা আবারও বিশেষভাবে অনুরোধ করছি, কোনো অবস্থাতেই আপনারা নদীতে নামবেন না। যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা হতে পারে। আমাদের প্রশাসনের নির্দেশ আপনারা মেনে চলবেন। কোনো অবস্থাতেই আপনারা নদীতে মাছ ধরতে যাবেন না। যারা মৎস্যজীবী আছেন, যারা নদীতে খেয়া পারাপার করছেন যাত্রী নিয়ে, আপনাদের আজকাল প্রবল বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য যারা মৎস্যজীবী আছেন এবং যারা যাত্রী নিয়ে নদী পারাপার করছেন, তাদের কাছে বিশেষ করে আমাদের অনুরোধ যে আপনারা আজ নদী পারাপার করবেন না এবং নদীতে যাবেন না। বিশেষ নদীতে মাছ ধরতে যাবেন না, কারণ প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য কুলতলি থানা ও বারুইপুর প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা আজ ও কাল নদীতে মাছ ধরতে তাদের কাছে বিশেষ করে অনুরোধ, তারা নদীতে আজ মাছ ধরতে যাবেন না। বা যারা যাত্রী পারাপার করছেন আজকাল, তারা যাত্রী পারাপার বন্ধ রাখবেন, না হলে বিশেষ অসুবিধা হতে পারে। তার জন্য আপনাদের অগ্রিম জানানো হচ্ছে যে আপনারা আজও মাছ ধরতে যাবেন না ও যাত্রী পারাপার করবেন না। কুলতলি প্রশাসন এবং বারুইপুর প্রশাসন এবং কুলতলি থানার পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ যে প্রাকৃতিক দুর্যোগের জন্য আজ ও কাল ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার জন্য যারা মৎস্যজীবী আছেন, নদীতে মাছ ধরতে যান, তাদের কাছে এবং যারা যাত্রী পারাপার করছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা আজ ও কাল যাত্রী পারাপার ও নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ রাখুন, না হলে বিশেষ অসুবিধা হতে পারে। কুলতলি থানা ও বারুইপুর জেলা পুলিশের উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। হ্যাঁ, সেটা আজকে তো আপনার মানে সবাই সুকান্ত মজুমদার, শুভেন্দু, যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। দিলীপ ঘোষ পদাধিকারী নয়, কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত সক্রিয় কর্মী বিজেপির, সেই জন্য মাঠে সক্রিয় আছে, কর্মীদের সঙ্গে আছি। আমি সাধারণ কর্মী, সাধারণ কর্মীদের সঙ্গে আছি। না, এটা তো আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা 77 পর্যন্ত তুলেছেন, সাংসদের সংখ্যা 18 পর্যন্ত তুলে দিয়েছেন। আপনার যে এফোর্ট, আপনার যে অবদান, সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে? স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। এবার যে কাজটা অসম্পূর্ণ আছে, পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন। পার্টি এগোতে থাকে, চলতে থাকে। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয়। আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি, আমাদের সম্মান বেড়েছে। বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে, সবাই তাদের যোগদান দেবে। আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা, সেটা পার্টি তাদের দেয়। দিলীপদা, আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ, আপনি প্রচন্ড এনার্জেটিক, ভালো বক্তা। আপনার হাত দিয়ে দল ওই পর্যায় পর্যন্ত উঠে গেছিল, তাহলে এখন দল আপনাকে কাজে লাগাতে চাইছে না? পার্টি আমাকেও সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে।
তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন। ইলেকশন হয়ে গেছে, নতুন করে কমিটি হচ্ছে। সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে। তো এবার আমরা সবাই আছি, নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে। দিলীপ আপনার ঘোষ খারাপ লাগে না? কমিটির সদস্য দিলীপ আপনার ঘোষ খারাপ লাগে না? না, খারাপ লাগবে কেন? আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো, আমি এমএলএ হবো, এমপি হবো। পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি। আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো। আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো, তো পার্টির মধ্যে থাকবো, তো পার্টির কাজই করবো। এর জন্য আমার কোনো দুঃখ নেই, আশা প্রত্যাশাও নেই। আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন, অনেক বিজেপি নেতা গিয়েছিলেন, কিন্তু আপনার এই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন? অনেকের যোগাযোগ রাখেন, অনেকে দেখাও করছেন। এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে। যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন, অস্তিত্ব সংকটে থাকেন, তাদের তো ভয় আছে। দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না, দিলীপ ঘোষ পার্টির জন্য লড়াই করেছে। আর তারপরেও আমি এই জন্য এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক, আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি একেবারে এই বয়কট আপন পর কোনোদিন বিশ্বাস করিনি, আগামী দিনেও করব না। আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আছে, পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে। আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে, এটা চলবে না ওটা চলবে না। বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই। প্রবল জলোচ্ছ্বাসে কপিলমুনি মন্দিরের সামনে 2 নম্বর রাস্তা টপকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছে সমুদ্রের জল। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, নিম্নচাপ এবং অমাবস্যার কোটালে জোড়া ফালায় সমুদ্র উত্তাল। প্রবল জলোচ্ছ্বাসে কপিলমুনি মন্দিরের সামনে 2 নম্বর রাস্তা টপকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছে সমুদ্রের জল। নিম্নচাপ এবং অমাবস্যার কোটালে জোড়া ফালায় সমুদ্র উত্তাল। গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের সামনে প্রবল জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসের কারণেই কপিলমুনি মন্দিরের সামনে 2 নম্বর রাস্তা এবং নদী বাউন্ডারি টপকে গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডে প্রবেশ করেছে সমুদ্রের জল। ভাঙন রোধ করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেরামত করার কাজ চালানো হচ্ছে। জোয়ার থাকার কারণে দৈত্যাকার ঢেউয়ের সামনে কার্যত নাস্তানাবুদ হয়ে পড়ছে ব্লক প্রশাসনের সমস্ত রকম ব্যবস্থা। বাঁধ নামানো দৈত্যাকার ঢেউ একের পর এক আছড়ে পড়েছে উপকূলের, সেই ঢেউ ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাঁধ মেরামতির করার জন্য নিয়ে আসা কাঠ। ব্লক প্রশাসন এবং গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গঙ্গাসাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি। দৈত্যাকার ঢেউয়ের সামনে হার মানছে ব্লক প্রশাসনের সমস্ত রকম ব্যবস্থা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করেছে। মৌসুমী বায়ু আরো অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশও কভার করেছে। আগামী দুদিনের পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে। গতকালকে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমান অবস্থান উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম সাগরে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরো শক্তি বাড়াবে। এই সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চল এবং সিকিমের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 29 তারিখ এছাড়া আজ আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোনো কোনো জায়গায় বাড়ি থেকে অতিবাহী বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও হওয়ার গতি থাকবে 40 থেকে 50 ও গাস্টিং 60 উপকূলের জেলাগুলিতে। 29 তারিখ হওয়ার গতি বেড়ে 45 থেকে 50, গাস্টিং 60 হওয়ার সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। 30 তারিখ হওয়ার গতি ধীরে ধীরে কমবে। মৎস্যজীবীদের মধ্যে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে 30 তারিখ পর্যন্ত। এই সিস্টেমের জন্যই মাঠ থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে কোথাও ভারী কঠিন বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিকল্পভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কম থাকবে। 29 তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। 30, 31, 1 তারিখ ও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আজ দক্ষিণবঙ্গে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সাথে 40 থেকে 50 ঝোড়ো হাওয়া। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। কাল 29 তারিখ হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনায়, 2 মেদিনীপুর, কলকাতা, বর্ধমানে কমলা সতর্কতা। কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হওয়ার প্রতিকার পেয়ে 40 থেকে 50 কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, প্রতিকাকে 30 থেকে 40 কিলোমিটার। সাউথ ওয়েস্ট মনসুন আরও প্রোগ্রেস করেছে। ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের যেটুকু বাকি পোর্শন ছিল সেটাকেও কভার করে দিয়েছে
এবং কন্ডিশন যথেষ্টই ফেভারেবল, যাতে করে আগামী দুদিনে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং সিকিমের কিছু পার্ট আপনার ঢুকে যেতে পারে। আর কালকে যে লো প্রেসার এরিয়াটা ছিল, সেই লো প্রেসার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেসারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং এর জন্য যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে এটা টিল্ট করছে দক্ষিণ দিকে। আর আগামী 24 ঘন্টাতে এই সিস্টেমটা স্লোলি আপনার নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং আগামী 24 ঘন্টায় এই সিস্টেমটা একটি ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং সেই ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ডিউ টু দ্যাট এই কারণে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। আর আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে 28 তারিখে। এবং উইন্ড স্পিড ধীরে ধীরে আপনার এটা বাড়বে, বেড়ে 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার 29 তারিখে এই সমস্ত রিজিয়নগুলোতে। এবং তারপরে 30 তারিখের পর থেকে ওখানে উইন্ড স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 29 এবং 30 তারিখে। সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখের মধ্যে।